আমার টিমের বেস্ট প্লেয়ার সবাই তথাকথিত বেস্ট প্লেয়ার ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান, যে যার পারফরমেন্স আমি মানে 1971 সালে মুক্তিযুদ্ধের পর তার পারফরমেন্স আমি দেখি নাই। মানে আমার জন্ম তো আর 71 সালে না, বাট 1971 সালে মানে রূপক করতে বলছি আর কি। লিটন কুমার দাস, সে কোন কোটায় খেলে, আজকের দেশে তো কোটায় অনেক কিছু হয়, সে কোন কোটায় খেলে আই হ্যাভ নট এনি আইডিয়া। যে বাংলা ভাষায় প্রবাদ আছে আমি সেটা বলবো, সেটা খাঁটি বাংলা ভাষায়, যে ঠাডা পরে বগা মরে ফকিরের কেরামতি পারে। সাকিব ফকির এবং সাকিবের কেরামতি আপনারা দেখতেছেন। তো সে তো আর প্লেয়ার সিলেক্টর না, সে যাদেরকে দায়িত্ব দিচ্ছে প্লেয়ার সিলেকশনের জন্য তারা যোগ্য না, মানে সোজা বাংলা কথা, তারা যোগ্য না। তো এই অযোগ্য লোক দিয়ে আপনি যে কোনো কিছু করাবেন, আপনি ধরা খাবেন, যেমন আজকে ধরা খেয়েছেন। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের মূল কারিগর। সাকিব আল হাসান যদি নেক্সট ম্যাচ খেলে, আমি বাংলাদেশের খেলা দেখবো না, মোট কথা আমি ওয়ার্ল্ড কাপই দেখবো না। তার ফিউচার কেরিয়ার করা সম্ভব, বাংলাদেশের কেরিয়ার করা সম্ভব না করি। এই দেশের জনগণ চায় একজন মানুষের মতো মানুষ হোক, সুনাগরিক হোক। সুনাগরিক হইতে গেলে খেলাধুলা করতে হবে, আর সেই খেলাধুলাটাকে টিকিয়ে রাখার জন্য আমার সাথে আমার ব্যাগ আছে, ইকুইপমেন্ট আপনি দেখতে পারবেন, এই যে এখানে ব্যাগ ভর্তি জুতা আপনি দেখতে পারবেন, এবং সেগুলা খেলাধুলার। আমি যেখানে যাই ফুটবলের যে শুটাকে কাছে রাখি, কারণ আমি চাই এবার আমার ফুটবল টিমটাকে এমন একটা পজিশনে নিয়ে যাইতে যে তারা যেন চ্যাম্পিয়ন, আমি কথা দিয়েছি, এবং সেজন্য আমি রাতে ঘুমায়ও আমার জুতা নিয়ে। এই ধরনের মেন্টালিটি আমার টিমের কেন নাই? আমার টিমের বেস্ট প্লেয়ার সবাই তথাকথিত বেস্ট প্লেয়ার ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান, যে যার পারফরমেন্স আমি মানে 1971 সালে মুক্তিযুদ্ধের পর তার পারফরমেন্স আমি দেখি নাই। মানে আমার জন্ম তো আর 71 সালে না, বাট 1971 সালে মানে রূপক করতে বলছি আর কি। লিটন কুমার দাস, সে কোন কোটায় খেলে, আজকের দেশে তো কোটায় অনেক কিছু হয়, সে কোন কোটায় খেলে আই হ্যাভ নট এনি আইডিয়া, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে সে কোন কোটায় খেলে। সে যদি ধর্মীয়, বা আমি এটা বলতে চাচ্ছি না, সে যদি কোনো কোটায় খেলে তার উচিত সসম্মানে মুক্তি নেওয়া। সসম্মানে মুক্তি নেওয়া না, সে মুক্তি কীভাবে, সে তার উচিত বাংলাদেশ ক্রিকেটকে মুক্তি দেওয়া। তার উচিত সবসময় নিজেকে, সে ডেভেলপমেন্ট বিভিন্ন প্রোগ্রাম আছে সেখানে নিয়ে যাওয়া। তার উচিত বাংলাদেশের এইচপি আছে, তারপর বাংলা টাইগার্স আছে, তারপর এ টিম আছে, সেখানে নিজেকে নিয়ে আমাদের দেশের দেশীয় যে কোচ আছে, সালাউদ্দিন স্যার আছে, জয়নাল ফাহিম স্যার আছে, নাজমুল আবেদিন ফাহিম স্যার, নাজমুল ফাহিম স্যার আছে, বা আরও যারা স্পেশালিস্ট কোচ আছে, দেশীয় কোচ কিংবা বিদেশি কোচ যারা বিসিবির আন্ডারে আছে, তাদের মাধ্যমে সে নিজেকে ডেভেলপ করে, ইন্ডিয়ান যে প্লেয়াররা আছে সে কাঠামোগতভাবে সে নিজেকে ডেভেলপ করে, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, টেকনিক্যাল ডেভেলপমেন্ট করে সে টিমে ব্যাক করা। কিন্তু আমাদের দেশে প্লেয়াররা একবার টিম থেকে বের হয়ে গেলে আর টিমে ঢুকতে পারে না। যদি আবার ব্যাক করে, তার উচিত সেই ধরনের পারফরমেন্স দেওয়া, কিন্তু সেটা সে দিতে পারে না। আজকে সৌম্য সরকারের কথা চিন্তা করেন, সৌম্য সরকারের উপর দেশের অনেক আশা ছিল। 2015-16 মৌসুমে আপনি যদি সৌম্য সরকারের পারফরমেন্স দেখেন, তখন মনে করবেন সে বিশ্বের সেরা ব্যাটসম্যান হতে এসেছে। কিন্তু আজকে বর্তমান রিসেন্ট পারফরমেন্স দেখেন, তার সেই ধরনের কোনো পারফরমেন্স নেই। আমরা আসলে জাতি হিসাবে লজ্জিত যে এই ধরনের প্লেয়ারকে নষ্ট করা হয়েছে শুধুমাত্র বিসিবির তত্ত্বাবধানের অভাবের কারণে। আজকে নাজমুল হাসান পাপন স্যার, সে আমাদের মাননীয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী, তো তাকে আমি যথেষ্ট সম্মান করি। সে অনেকগুলো দায়িত্বে আছে। আসলে একটা মানুষ যখন অনেক দায়িত্বে থাকে তখন তার মধ্যে ভুল হয়, ভুল হওয়াটাই স্বাভাবিক, তারও ভুল হবে, সে তো মানুষ। সে মানুষের ঊর্ধ্বে না, মানুষের যারা বড় বড় মহামানব ছিল, সে তো আর মহামানব না। সে আমার কাছে অনেক বড় মানুষ, কিন্তু সে মহামানুষ না বা মহামানব না। তারও ভুল হবে, মিস্টেক হবে। এতগুলো দায়িত্ব যখন ভাই সামলাবেন, আপনার ভুল হবেই, এবং তার ভুল হচ্ছে সে প্লেয়ার সিলেকশন করতে পারতেছে না। সে তো আর প্লেয়ার সিলেক্টর না, সে যাদেরকে দায়িত্ব দিচ্ছে প্লেয়ার সিলেকশনের জন্য তারা যোগ্য না, মানে সোজা বাংলা কথা, তারা যোগ্য না। তো এই অযোগ্য লোক দিয়ে আপনি যে কোনো কিছু করাবেন, আপনি ধরা খাবেন, যেমন আজকে ধরা খেয়েছেন। আর সবচেয়ে বড় কথা, আজকে খেলা আমি কিছুটা টেকনিক্যালি উত্তর দিব, এবং যেহেতু পলিটিক্স করি পলিটিক্যালি উত্তর দিব। আজকের খেলা হারার পিছনে তিনজন দায়ী। আমি যদি আপনারা যদি অনুমতি দেন আমি তাহলে বলবো। 1 নাম্বার, আমাদের যে সৃষ্টিকর্তা, আমি তো মুসলমান, সৃষ্টিকর্তা দায়ী, আল্লাহ দায়ী, কারণ আল্লাহ আমাদের ভাগ্যে রাখে নাই, এজন্য আল্লাহ দায়ী। আল্লাহ আমাকে মাফ করবে আশা করি। 2 নাম্বার, এই দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ তথাকথিত, আমি বলি না, তথাকথিত জনগণের স্বীকৃত তথাকথিত সর্বকালের সেরা অলরাউন্ডার, সর্বকালের সেরা ব্যাটসম্যান, সর্বকালের সেরা বলার, সর্বকালের মহামানব সাকিব আল হাসান, মিস্টার বলতে ভুলে গেছি, মিস্টার সাকিব আল হাসান, যে এখন বাংলাদেশের মাননীয় এমপি মহোদয়, মাগুরা 1 আসন। আই ডু রেসপেক্ট হিম, কংগ্রাচুলেশনস টু হিম ফর বিইং elected member of parliament of Bangladesh, but I have not enough কি বলে, তার প্রতি কোনো সম্মান নাই আমার। কারণ হচ্ছে সে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের মূল কারিগর। আমি আঙুল তুলে বলছি, সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের মূল কারিগর, এবং সেটার হুতা একজন আছে উপর লেভেলে, আমি তার নাম বলবো না, রাজনৈতিক কারণে আমি তার নাম বলছি না, আমি বলছি না আর কি, স্কিপ করছি, আমার জন্য ব্যক্তিগত কারণে আমি বলছি না। পরবর্তীতে সাকিব আল হাসান একজন বিশ্বমানের খেলোয়াড়, তাতে কোনো সন্দেহ নাই, এবং সে ভালো খেলোয়াড়, আমি তার ফ্যান। আপনি যদি বলেন আমি তার ফ্যান, বাট আমি চাচ্ছি না সাকিব আল হাসান আর কন্টিনিউ করুক। সে নেক্সট ম্যাচ থেকে কন্টিনিউ করুক, এটা আমি চাই না। সে যদি খেলে আমি আর বাংলাদেশে খেলা দেখবো না, এবং এটা আমি টিএসসির মাটিতে, পবিত্র মাটি, এখান থেকে বাংলাদেশের জন্ম হয়েছে, এই বিশ্ববিদ্যালয় থেকে আমি এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, সাকিব আল হাসান যদি নেক্সট ম্যাচ খেলে, আমি বাংলাদেশের খেলা দেখবো না, মোট কথা আমি ওয়ার্ল্ড কাপই দেখবো না, আমি ওয়ার্ল্ড কাপ দেখবো না। সাকিব আল হাসানের উচিত এই টিম থেকে সসম্মানে মুক্তি নেওয়া, না হয়
আমাদের যেই ফুটবলে যদি আপনি চিন্তা করেন লিওনেল মেসিকে নিয়ে অনেক কথা হয়েছিল, তার ছবি জ্বালাও পোড়া হয়েছে, কিন্তু সে প্রুভ করেছে তার লাস্ট বিশ্বকাপটা সে দেশবাসীকে এনে দিয়েছে, বিশ্ববাসীকে এনে দিয়েছে এবং ফুটবল পরিপূর্ণতা পেয়েছে। সাকিব দেখাক, এটা তো তার লাস্ট বিশ্বকাপ, সেই বলে এটা তার লাস্ট সে অনেক কিছু বলে, সে কথা বাদ, এগুলো ফাইজলামি করে বলে, কিন্তু সে তার সত্যি কথা এটা লাস্ট বিশ্বকাপ, সে বিশ্বকাপটা এনে দেখাক, আমরাও খুশি। সে আমার দেশে আমরা বিশ্বকাপ নিয়ে টিসিতে আনন্দ উৎসব করবো, সাকিবকে আমার মাথায় নিব, আমার সেই ধরনের ক্যাপাবিলিটি আছে, সাকিবকে আমার গাড়ি নিয়ে আমি মিছিল করব। সাকিব সেটা পারবে না, জীবনেও পারবে না। সাকিবের মাধ্যমে তার ফিউচার কেরিয়ার করা সম্ভব, বাংলাদেশের কেরিয়ার করা সম্ভব না। আজকে রিক্সা চালক মামা, আজকে ব্যাংক চালক মামা, আজকে আমাদের মতো ছাত্র যারা টিউশন করে পড়ায় তাদের ট্যাক্সের টাকা, আজকে প্রত্যেকটা প্রোডাক্টের ট্যাক্স আছে, একটা বড় ধরনের ট্যাক্স। আমি বিলিভ করি ট্যাক্স প্রদান করা প্রত্যেকটা সুনাগরিকের দায়িত্ব, আমরা সেই জন্য করি। সেই টাকা দিয়ে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে, মাসের পর মাস। আজকে চোখ দিয়ে পানি আসে যে দেশের সাথে এটা বেইমানি হচ্ছে। সাকিব আল হাসান বলেছে একজন মানুষ যদি ফুল ফিট না হয়ে সে দেশের জন্য লড়তে যায়, তাহলে সে দেশের সাথে গাদ্দারি করবে, বেইমানি করবে। সে মহেন্দ্র সিং ধোনি থেকে সে মোটিভেটেড হয়ে এই কথাটা বলেছে। আজকে আমি বলবো সাকিব আল হাসান এই দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গাদ্দার, কারণ তার এখন ফিটনেস নাই, সে টেকনিক্যালি শার্প না, তার মাথা এখন ক্রিকেটে নাই, তার মাথা এখন বিজনেসে আছে, তার মাথা এখন পলিটিক্সে আছে, তার মাথা মাগুরা এক আসনে উন্নয়নে আছে। যদি মাগুরা এক আসনে উন্নয়নে থাকে, সে উন্নয়ন করুক, আমার দেশ এগিয়ে যাক, আমিও চাই। এই যে জার্সিটা পরেছি, এই জার্সিটা ভিজা, এখনও ভিজা, আমি সেই ভিজা জার্সিটা পরেছি, আমার ঠান্ডাও লাগতে পারে, শুধুমাত্র ভালোবাসার কারণে। ভালোবাসার কাছে ঠান্ডা জ্বর সর্দি এগুলো কিছুই না। তার কি এই ধরনের অ্যাটিটিউড আসতে পারে না? সেই কি এই ধরনের মেন্টালিটি নিয়ে মাঠে নামতে পারে না? তার তো আমি দেখি না এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ। আজকে 15 বছর ধরে আমি খেলা দেখি, 2011 বিশ্বকাপ থেকে আজকে 2024 সাল, 13 বছর 15 বছর যাই হোক, আমি খেলা দেখি 2011 বিশ্বকাপ থেকে। আমি তো তখনও তাকে ওই ধরনের পারফরমেন্স করতে দেখি। 2019 সালে মানে দুর্ভাগ্যজনকভাবে, আমাদের জন্য দুর্ভাগ্য, সে ভালো করেছে, এই জন্য তো সে এখন দলে আছে। তার জন্য সৌভাগ্য, সে ভালো করেছিল, এই জন্য সে দলে আছে। আমি মনে করি তার উচিত দল থেকে সসম্মানে মুক্তি না হয় এই দেশের জনগণ খেপলে তাকে বাধ্য করা হবে। বাংলাদেশ সেনাবাহিনীতে যেমন ফোর্স রিটায়ারমেন্টের একটা কালচার আছে, সাকিব আল হাসানকে ফোর্স রিটায়ারমেন্ট করানো হবে এবং এই টিএসসির মাটি থেকে প্রথম আন্দোলন শুরু হবে। সেই আন্দোলনের প্রথম নেতৃত্ব দেবে আমি মাসুদ রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সাকিব আজকের ম্যাচের মূল হুতা সাকিব আল হাসান, সে আজকের ম্যাচটাকে হারিয়েছে। গত ম্যাচে একটা ভুল করেছিল, সে শর্ট বল বাউন্সার বলে সে থার্ড ম্যান অঞ্চল দিয়ে মারতে গিয়েছে। তার কোনো মাসেল নাই, তার কোনো নলেজ নাই, তার অনেক নলেজ, বাট আজকের প্রেক্ষাপটে তার কোনো নলেজ নাই। সে এই বলটাকে লিভ করতে পারতো, দলের কোনো আহামরি প্রয়োজন ছিল না, সে এটাকে থার্ড ম্যান দিয়ে মারতে গেছে এবং সে ধরা খেয়েছে এবং বাংলাদেশ হেরেছে। বাংলাদেশ জিতেছে, কিন্তু সাকিব আল হাসান হেরেছে। তার সেই হেরে যাওয়াটা কেউ চোখে আঙুল দিয়ে দেখায় নাই, আজকে আমি দেখাতে পারছি। তার যে ফ্যান ফলোয়ার আমাকে হয়তো বা খেয়ে ফেলুক, আই হ্যাভ রেডি ফর দ্যাট। দেশের জন্য জীবন দিতে হইলে আমি দিব। আর সাকিব আল হাসানের ফ্যান তো নর্মাল মানুষ। কতবার কনফিডেন্সের সাথে বলতেছি, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, তামিম ইকবাল কিংবা মুশফিকুর রহিমের প্লেয়ার থাকলে আজকে ম্যাচটা জিতেই উঠতো। সাকিব আল হাসানের মতো ড্রেসিং রুমে বসে এরকম করতো না। তাই সাকিব আল হাসান শতভাগ দায়ী। তার সমসাময়িক প্লেয়ার মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, তামিম ইকবাল আজকে খেলতেছে না। কী জন্য খেলতেছে না? সাকিব আল হাসান নিজেই ভ্যালিড এক্সকিউজ দিয়েছে যে তারা ফিট না, শতভাগ ফিট না হয়ে, টেকনিক্যালি শার্প না হয়ে, তার অ্যাটিটিউড যদি অ্যাটাকিং মাইন্ডসেট না থাকে, সে টিমে খেলতে পারবে না। সাকিব আল হাসানের কথা সে বলেছে, তার বাপও যদি, আমি রূপও করতে বলতেছি, তার বাপও যদি পারফর্মার না হয়, আমি আবারও বলতেছি, পারফর্মার না হয় খেলতে পারবে না। সাকিব কী পারফরমেন্স করছে দেশের জন্য, তার পারফরমেন্স, তার অবদান কী, এই আর কি। তার তো আজকের ম্যাচের হারার পিছনে আমি একজনকে দায়ী করবো, উপরে আল্লাহ বা নিচে আমি খেলা দেখেছি, এগুলো না। সাকিব আল হাসান দায়ী, এর দায়ভার সাকিবকে নিতে হবে। যারা জুনিয়র প্লেয়ার তারা তো যাবে না, চোখ রাঙাতে যাবে না বা দায়িত্ব নিয়ে কিছু বলবে না। যারা সিনিয়র প্লেয়ার, যারা মোটামুটি 10-15 বছর ক্রিকেট খেলছে দেশে, তারা সেই ধরনের জায়গা থেকে, তার পায়ের নিচে একটা বেসমেন্ট আছে এবং সেই জায়গা থেকে সে বলবে যে আমি এটা মানি না বা আমি আমার মতো চলবো, যেটা আমাদের মোহাম্মদ না কি যেন নাম, সাকিব আল হাসান। তো সাকিব আল হাসান সে এটা করে থাকে। সে অনেকে বলে সে অলরাউন্ডার, সে সকালবেলা আমেরিকাতে থাকে, বিকালবেলা দেশে এসে সে 30 বলে 80 রান করে ফেলে, সে মহামানব, সে উহি নাজিল হয় তার উপর, অনেক কিছু বলে। বাট আমি বিলিভ করি এগুলা, মানে একটা কথা আছে যে বাংলা ভাষার প্রবাদ আছে, আমি সেটা বলবো, সেটা খাঁটি বাংলা ভাষায়, যে ঠাডা পরে বগা মরে, ফকিরের কেরামতি পারে। সাকিব ফকির এবং সাকিবের কেরামতি আপনারা দেখতেছেন।